বন্ধুরা, ভারতের আকাশসীমায় কি তবে খুব শীঘ্রই রাশিয়ার সবথেকে শক্তিশালী এবং ঘাতক স্টেলথ ফাইটার জেট সুখোই 57 গর্জন করতে চলেছে? এতদিন যে বিষয়টি নিয়ে কেবল জল্পনা ছিল বা জল্পনা কল্পনার স্তরেই সীমাবদ্ধ ছিল, আজ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল এর তরফ থেকে আসা একটি চাঞ্চল্যকর রিপোর্ট সেই জল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার পথে এক বিশাল পদক্ষেপ নিয়ে নিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সাধারণ আপডেট নয়, বরং ভারতের এয়ার সুপিরিয়রিটির ক্ষেত্রে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে খবরটি দেখতে পাচ্ছেন, এটি একদম টাটকা এবং আন্তর্জাতিক মহলে সাড়া জাগানো একটি সংবাদ। হ্যাল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এই 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরিতে বা লোকাল প্রোডাকশনের জন্য প্রায় 50% পরিকাঠামো বা ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ইতিমধ্যেই পুরোপুরি তৈরি। যেখানে এতদিন মনে করা হচ্ছিল যে ভারত এই প্রজেক্ট থেকে পিছিয়ে এসেছে, সেখানে ভারতের এই কামব্যাক বা নতুন করে আগ্রহ প্রকাশ করা অনেক বড় প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন ভারত আবার রাশিয়ার দিকে ঝুঁকছে? যেখানে আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি, সেখানে আমাদের নিজস্ব অ্যামকা প্রজেক্টের ভবিষ্যৎই বা কী? কেন ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন সংখ্যা কমে যাওয়াটা এখন জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে? এই সমস্ত জটিল জিওপলিটিক্যাল সমীকরণের গভীরে গিয়ে আমরা আজকের এই স্পেশাল এপিসোডে পুরো বিষয়টার পোস্টমর্টম করব। সঙ্গে আছি আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। দেখুন, প্রতিরক্ষা জগতে কোনো দেশই হট করে বা হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না, বিশেষ করে যখন প্রশ্ন ওঠে 5th জেনারেশন ফাইটার জেটের। হ্যালের বর্তমান সিএমডি ডক্টর ডি.কে. সুনীল সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের কারিগরি দল বা টেকনিক্যাল টিম ইতিমধ্যেই ভারতের একাধিক প্রোডাকশন ফেসিলিটি পরিদর্শন করেছে। তারা মূলত দুটি জায়গায় গুরুত্ব দিয়েছে। একটি হলো মহারাষ্ট্রের নাসিক, যেখানে আমাদের SU-30 MKI এর অ্যাসেম্বলি লাইন রয়েছে, আর অন্যটি হলো উড়িষ্যার কোরাপুট, যেখানে ইঞ্জিন তৈরির কাজ চলছে। রাশিয়ার এই দলটি পরীক্ষা করে দেখেছে যে ভারত যদি আজ সুখোই 57 তৈরি শুরু করে, তবে আমাদের বর্তমান যে পরিকাঠামো বা ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার আছে, তা দিয়েই প্রায় অর্ধেক কাজ অনায়াসেই করা সম্ভব। কিন্তু বাকি 50%-এর কী হবে? সেখানে প্রয়োজন অ্যাডভান্সড স্টেলথ কোটিং এবং 5th জেনারেশন এভিওনিক্স ইন্টিগ্রেশনের মতো প্রযুক্তি। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত যদি এই বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে রাজি থাকে, তবে তারা তাদের সম্পূর্ণ টেকনোলজি ভারতকে দিয়ে দেবে। হ্যাল এখন রাশিয়ার কাছ থেকে একটি কমার্শিয়াল কোটেশন বা খরচের খসড়া চাইছে। অর্থাৎ আলোচনা এখন আর শুধু কথার পিঠে নেই, এখন এটি একটি সিরিয়াস ইন্ডাস্ট্রিয়াল স্টেজে পৌঁছে গেছে। এবার আসা যাক সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন ভারতের এই মুহূর্তে একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেটের তীব্র প্রয়োজন দেখা দিয়েছে? বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্স বা IAF বর্তমানে শক্তির দিকে যদি একবার নজর দেন, তবে শিউরে ওঠার মতো একটি তথ্য সামনে আসবে। আমাদের দেশের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য যেখানে অনুমোদিত 42টি ফাইটার স্কোয়াড্রন থাকা বাধ্যতামূলক, সেখানে আজ আমাদের হাতে সক্রিয় আছে মাত্র 30টি থেকে 31টি স্কোয়াড্রন। এই যে বিপুল শূন্যস্থান বা ট্যাকটিক্যাল গ্যাপ, এটি ভারতকে সামরিক দিক থেকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে আমাদের পুরনো জেটগুলো রিটায়ার করছে, কিন্তু সেই অনুপাতে নতুন জেট আসছে না। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন, এটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ভারত কেন রাশিয়ার এই এত বড় অফারটি গুরুত্ব দিয়ে বিচার করছে। এর নেপথ্যে মূল কারণ হিসেবে উঠে আসছে আমাদের প্রতিবেশী দেশগুলোর ক্রমাগত বাড়তে থাকা তৎপরতা। একদিকে চীন তাদের J-20 মাইটি ড্রাগনের সংখ্যা ইতিমধ্যেই 250-র গণ্ডি পার করিয়ে ফেলেছে, আর তারা প্রতি বছর প্রায় 100টি করে নতুন জেট তৈরি করছে। অন্যদিকে পাকিস্তানও কিন্তু বসে নেই। তারা খুব শীঘ্রই চীনের থেকে J-31 এবং সম্ভবত তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য নেভাল ভেরিয়েন্ট J-35 পেতে চলেছে। এই যে দুদিক থেকে ধেয়ে আসা বিপদ বা টু ফ্রন্ট থ্রেট,
এই পরিস্থিতিতে ভারত যদি কেবল আত্মনির্ভরতার দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকে, তবে দক্ষিণ এশিয়ায় তাদের এয়ার সুপিরিয়রিটি বা আকাশপথের একচ্ছত্র আধিপত্য চিরতরে শেষ হয়ে যেতে পারে। আমাদের হাতে এমন কিছু থাকা প্রয়োজন যা শত্রু দেশের র্যাডারকে ফাঁকি দিয়ে তাদের ডেরায় গিয়ে আঘাত করতে পারে। আর ঠিক সেই জায়গাতেই সুখোই 57 ভারতের জন্য কেবল একটি বিকল্প বা অপশন নয়, এটি এখন একটি অনিবার্য এবং জরুরি প্রয়োজনীয়তা অর্থাৎ স্ট্র্যাটেজিক নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বা সাধারণ মানুষ হয়তো বলবেন যে আমাদের কাছে তো ইতিমধ্যেই বিশ্ববিখ্যাত রাফেল রয়েছে, তবে কেন আমরা আবার রাশিয়ার এই সুখোইয়ের পেছনে ছুটছি? বন্ধুরা, এখানে আসল খেলাটা কিন্তু কোনো ইমোশন বা আবেগের নয়। এখানে খেলাটা হচ্ছে কস্ট এফেক্টিভনেস বা খরচের সাশ্রয় এবং সবচেয়ে বড় কথা আমাদের প্রযুক্তির স্বাধীনতার। দেখুন, রাফাল নিঃসন্দেহে একটি চমৎকার যুদ্ধ বিমান, কিন্তু কারিগরি দিক থেকে এটি অত্যন্ত উন্নত। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে এটি একটি 4.5 জেনারেশন জেট। এটি কিন্তু ফুল স্কেল স্টেলথ বা অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখে না। দ্বিতীয়ত, ফ্রান্সের কাছ থেকে যখন আমরা 36 রাফেল কিনেছিলাম, তখন প্রতিটির গড় দাম পড়েছিল প্রায় 1600 কোটি টাকারও বেশি। কিন্তু বর্তমানের বাজার দর এবং ভারতের 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট বা এমআরএফের ডিলের প্রস্তাবিত অঙ্ক অনুযায়ী এক একটি রাফেলের দাম রক্ষণাবেক্ষণ সহ প্রায় 2850 কোটি বা তারও বেশি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আপনারা এই স্ক্রিনশটটি খুব ভালো করে লক্ষ্য করুন। এই যে এয়ার ব্যাটেল বা শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়েছে, সেখানে রাশিয়ার অফারটি ভারতের জন্য কতটা লোভনীয় হতে পারে তার একটা সমীকরণ দেওয়া হয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী তারা যদি ভারতে লোকাল প্রোডাকশন বা স্থানীয়ভাবে উৎপাদন শুরু করে, তবে প্রতিটি সুখোই 57-এর দাম পড়বে মাত্র 1575 কোটি এবং এর আশেপাশে। অর্থাৎ সাধারণ অঙ্কে ভাবলে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক দামে আমরা একটি রাফালের চেয়ে উন্নত 5th জেনারেশন স্টেলথ জেট পেতে পারি। কিন্তু আসল চমকটি দামের মধ্যে নয়, আসল চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। ফ্রান্স আমাদের রাফেলের সোর্স কোড বা মূল সফটওয়্যারের কন্ট্রোল দিতে একদমই নারাজ। এর মানে হলো, আমরা যদি ভবিষ্যতে রাফেলের ওপর ভারতের নিজস্ব কোনো মিসাইল বা ইলেকট্রিক সিস্টেম বসাতে চাই, তবে প্রতিবার আমাদের প্যারিসের অনুমতি নিতে হবে। কিন্তু রাশিয়া সেখানে বলছে তারা 100% টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তরে রাজি। অর্থাৎ এই বিমানের নারী নক্ষত্র ভারতের হাতে থাকবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই জেটে নিজস্ব ব্রহ্মোস মিসাইল বা উন্নত উত্তম র্যাডার অনায়াসেই ইন্টিগ্রেট করতে পারব, যার জন্য ক্রেমলিনের অনুমতির কোনো তোয়াক্কা করতে হবে না। আর ঠিক এটাই হলো প্রকৃত ইন্ডিজেনাস বা আত্মনির্ভরতার আসল শক্তি। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি আমরা রাশিয়ার থেকে সুখোই কিনি, তবে আমাদের দেশীয় প্রজেক্ট অ্যামকার কি হবে? সরকার কি তবে অ্যামকা প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে? না, একদমই না। কিন্তু এখানে একটা তিক্ত বাস্তব বা হার্শ রিয়েলিটি আছে। আমরা ফ্রান্সের স্যাফরান এবং আমেরিকার জিইর সাথে ইঞ্জিনের জন্য আলোচনা করছি, কিন্তু সেই আলোচনা অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। ফলে 2035 সালের আগে অ্যামকার প্রোডাকশন শুরু হওয়ার সম্ভাবনা খুব কম। এই যে 10 বছরের লম্বা সময়, এই সময়টাই আমাদের আকাশকে সুরক্ষিত রাখবে কে? ঠিক এই কারণেই ভারত সুখোই 57-কে একটি স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে দেখছে। রাশিয়া আরও একটি বড় টোপ দিয়েছে। তারা বলছে সুখোই 57-এর জন্য যে শক্তিশালী ইঞ্জিন তারা তৈরি করছে, তার প্রযুক্তি তারা ভারতের সাথে শেয়ার করবে, যা ভারত পরবর্তীতে নিজেদের অ্যামকা প্রজেক্টেও ব্যবহার করতে পারবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি শিকার। জিওপলিটিক্স কেবল বন্ধুত্বের ওপর চলে না, এটি চলে প্রয়োজনের ওপর। পাকিস্তান সম্প্রতি ঘোষণা করেছে তারা চীনের 5th জেনারেশন যুদ্ধবিমান J-31 কিনছে। যদি পাকিস্তানের হাতে স্টেলথ ক্ষমতা চলে আসে, তবে ভারতের বর্তমান র্যাডার সিস্টেমগুলো সেগুলোকে শনাক্ত করতে হিমশিম খাবে। চীন তাদের সীমান্তে ইতিমধ্যেই J-20 মোতায়েন করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে। ভারতের হাতে যদি এখন সুখোই 57 আসে, তবে আমরা চীনের সেই দাদাগিরিকে চ্যালেঞ্জ জানাতে পারব। রাশিয়ার এই জেটটি কেবল রেডারে ধরা না পড়ার ক্ষমতায় রাখে না,
এটি সুপার ম্যানুভারেবিলিটি এবং লং রেঞ্জ এনগেজমেন্টের ক্ষেত্রেও অপ্রতিদ্বন্দ্বী। এই আর্টিকেলটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভারত কেন এখন রাশিয়ার সাথে আলোচনাকে ত্বরান্বিত করছে। আমাদের হাতে সময় কম। আমেরিকার F-35 নিয়ে অনেক কথা হলেও আমেরিকা কখনোই আমাদের টেকনোলজি ট্রান্সফার করবে না। তারা চাইবে ভারত কেবল তাদের খদ্দের হয়ে থাকুক, কিন্তু ভারত চায় আত্মনির্ভর হতে। আর রাশিয়ার অফারটি সেই আত্মনির্ভরতার পথে একটি বড় সিঁড়ি হয়ে দাঁড়াতে পারে। ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো, প্রতিরক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অব ডিফেন্সকে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ফাইল যদি লাল ফিতের ফাঁসে আটকে থাকে তবে শত্রু দেশগুলো আমাদের ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাবে। হ্যাল তৈরি, রাশিয়া তৈরি, এখন শুধু প্রয়োজন সরকারের সবুজ সংকেত। ভারতের উচিত রাশিয়ার এই 50% তৈরি পরিকাঠামোকে কাজে লাগিয়ে দ্রুত অন্তত 2 থেকে 3টি স্কোয়াড্রন সুখোই 57 নিজেদের এয়ারফোর্সে অন্তর্ভুক্ত করা। এতে আমাদের পাইলটরা যেমন স্টিলথ প্রযুক্তিতে অভ্যস্ত হবে, তেমনি দেশীয় অ্যামকা প্রজেক্টও অনেক বেশি গতি পাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি রাশিয়ার এই সুখোই 57 কেনা উচিত, নাকি আমাদের আরও 10 বছর অপেক্ষা করা উচিত অ্যামকার জন্য? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা দেশের প্রতিরক্ষা নিয়ে জানতে আগ্রহী। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।